হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের তন্ময় স্যার। আজকে চলে এসেছি নতুন আর একটা টপিক নিয়ে। তোমাদেরকে বলেছিলাম টোটাল 100 এমসিকিউ করাবো অ্যাটমিক স্ট্রাকচারের উপরে, অর্থাৎ পরমাণু গঠনের উপরে 100 এমসিকিউ করাবো। তার মধ্যে 25 অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে করাবো 26 থেকে 50 পর্যন্ত কোশ্চেন নাম্বারগুলো। ঠিক আছে? তো যাই হোক, সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট কেমিস্ট্রিতে স্বাগত। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, যখন কোশ্চেনগুলো তোমরা মানে ইউটিউবে দেখবে, তখন কোশ্চেনগুলো স্ক্রিনে আসার পরে কোশ্চেনগুলোকে পজ করবে। পজ করার পরে নিজেরা সলভ করার চেষ্টা করবে। যদি না পারো তখন আমার সমাধান দেখবে। ঠিক আছে? চলো আমরা আজকের প্রথম কোশ্চেন দেখে নেব। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন নাম্বার 26। নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো, নিচের কোন বক্তব্যটি সত্য? কি বক্তব্য দেওয়া আছে? ক্রোমিয়াম পরমাণু মানে সিআর, ক্রোমিয়াম পরমাণুর ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d4 4s2। Fe3+ এর চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট 4.62 bm। অপশন সি তে দেখো আছে 4s কক্ষের ইলেকট্রনের শক্তি বা 4s কক্ষকের শক্তি 3p কক্ষকের থেকে বেশি। আর 3dx², এটা দেখো একটু প্রিন্টিং মিস্টেক আছে, 3dx² কক্ষকের xy তলে ইলেকট্রন ঘনত্ব 0। ঠিক আছে? চারটে অপশনের মধ্যে কোনটা সত্য? তার মানে কি, এই যে চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে একটা সত্য আছে বা সঠিক, বাকি সব ভুল আছে। তাহলে দেখে নি। ক্রোমিয়াম মানে কত? ক্রোমিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 24। তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাস কি পড়েছিলাম? আর্গন 3d5 4s1, মনে আছে? এটা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন বলেছিলাম ক্রোমিয়াম আর কোপারের। কোপার 29 হয় 3d10 4s1, আর ক্রোমিয়াম 24 হয় 3d5 4s1। কেন না? 3d কক্ষপথে এই যে দেখো 5টা ইলেকট্রন হয়ে গেলে কক্ষপথটি অর্ধপূর্ণ হয়ে যায় বা হাফ ফিল্ড হয়ে যায়। হাফ ফিল্ড ইলেকট্রন কি হয়, মানে কক্ষপথ কি হয়, স্থায়ী হয়। তার জন্য এই কোশ্চেনে দেখো 3d4 আছে, এটা 4 হবে না, 3d5 4s1, তাহলে এটা ভুল। আয়রন 3 এর চৌম্বক ভ্রামক। দেখো চুম্বক ভ্রামকের সূত্র কি? ম্যাগনেটিক মুভমেন্ট চুম্বক ভ্রামক সমান √n × n+2, যেখানে n = কি? নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বা অযুগ্ম সংখ্যা। n = অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। দেখো আয়রনের হচ্ছে যে শুধু আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন বহিস্থ কক্ষে আর্গন 3d6 4s2। ঠিক আছে? 3d6 4s2। তাহলে আয়রন 3+ হলে তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, আর 6 বা 3d থেকে একটা ইলেকট্রন বেরোবে। তার মানে থাকছে 3d5 4s0। তাহলে 3d5 যদি হয়, ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা দেখি তো, 3d5 মানে কটা অযুগ্ম ইলেকট্রন আছে? 1 2 3 4 5, টোটাল 5টা অযুগ্ম ইলেকট্রন। 5 ভ্যালুতে বসাও, √5 × 5 + 2 সমান কত হচ্ছে? √35। কেন 35? 5 আর 2 যোগ করলে 7, 7 × 5 করলে 7 × 5 = 35। তার মানে এর ভ্যালুটা কত আসবে বলো? 36, √36 হলে 6 হয়, তার মানে 5.9 সামথিং bm। বিএমটা কি? বোর ম্যাগনেটন বা চুম্বক ভ্রামকের একক। তাহলে
কত আসছে 5.9, অপশনে কত দেওয়া আছে 4.262, তাহলে এটাও রং। 4s কক্ষকের শক্তি 3p কক্ষকের চেয়ে বেশি। দেখো আমি এগুলোকে মুছছি, তোমাদের যদি কারো লাগে খাতায় তুলতে হয় তাহলে পজ করে অবশ্যই তুলবে। দেখো 4s কক্ষক আর 3p কক্ষকের আমি সূত্র কি বলেছিলাম, যে যাদের n+l এর মান বেশি হবে তাদের শক্তি বেশি হবে, আর যে সমস্ত কক্ষকের n+l এর মান কম হবে তাদের শক্তি কম হবে। এইবার যদি n+l ভ্যালু একই থেকে যায় বা সমান হয়ে যায়, তখন যার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কম সে লেস এনার্জেটিক, আর বা কম শক্তি সম্পন্ন, যার মুখ্য কোয়ান্টাম সংখ্যা বেশি সে বেশি শক্তি সম্পন্ন, আমি পড়ানোর সময় বলেছি। তাহলে দেখো এর প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 4, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা 0, তাহলে যোগফল কত হচ্ছে 4, এটা n ভ্যালু এটা l ভ্যালু, n+l ভ্যালু 4। দেখো তো 3p এর ক্ষেত্রে n ভ্যালু 3 আর l ভ্যালু 1, যোগ করলে কত হচ্ছে 4, তাহলে দুজনের ক্ষেত্রে n+l ভ্যালু সমান হয়ে যাচ্ছে। তাহলে যদি সমান হয়ে যায় তাহলে আমি দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই করব, যে n+l ভ্যালু দিয়ে আমি বিচার করতে পারছি না কার শক্তি কম, তাহলে দেখব যে এই দুটোর মধ্যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কার কম। এখানে 3, n সমান 3, এখানে n সমান 4, তাহলে যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কম সে লেস এনার্জেটিক বা কম শক্তি সম্পন্ন, আর যার বেশি সে বেশি শক্তি সম্পন্ন। তাহলে দেখো 4s কক্ষের শক্তি 3p কক্ষের চেয়ে বেশি, অবশ্যই। দেখো 4s এর n সংখ্যা বেশি হচ্ছে তাহলে শক্তি বেশি, এর n সংখ্যা কম হচ্ছে তাহলে শক্তি কম, তাহলে এইটা হচ্ছে যে ঠিক অ্যান্সার। আচ্ছা দেখে নিই তারপরের অপশনটা, দেখে নিই 3dxy কক্ষকের xy তলের ইলেকট্রন ঘনত্ব 0। আচ্ছা xy কক্ষটা আমি দেখে নিই, dx² y² লোবটা দেখো, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, তাহলে এই যে পুরোটা দেখো এই যে তলটাই তো xy তল, এই তলগুলোই তো xy তল, xy তল যদি এটা x অ্যাক্সিস হয় এটা y অ্যাক্সিস হয়, তাহলে এই তলটাই হচ্ছে যে কোনো, এটা xy এটাও xy এটাও xy এটাও xy, ঠিক আছে। তাহলে এই যে দেখো লোবগুলোর ইলেকট্রন কি xy তলে নেই, এই এই পোরশন গুলো দেখো সব xy তলে আছে, তাহলে xy তলে ইলেকট্রন ঘনত্ব 0 হবে কি করে? দেখো লোব মানেই তো ইলেকট্রন ঘনত্ব, এই যে লোবগুলো এঁকেছে এটা কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ ইলেকট্রন, তাহলে কি হচ্ছে xy তলে ইলেকট্রন ঘনত্ব 0 হবে না, কিছু মান থাকবে বা ইলেকট্রন ঘনত্ব থাকবে। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমার প্রথম মানে কোশ্চেন নাম্বার 26 এর অ্যান্সার, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমি দেখে নিই কম্পিউটার কি বলছে কোশ্চেনটা। দেখো অপশন সি কেই কারেক্ট অ্যান্সার বলছে, 4s কক্ষকের শক্তি 3p কক্ষকের চেয়ে বেশি। চলো কোশ্চেন নাম্বার 27 বলছে 4টি ইলেকট্রন E1 থেকে E4, E1 E2 E3 আর E4 এর কোয়ান্টাম সংখ্যাগুলি হলো, E1 এর কোয়ান্টাম সংখ্যা n = 4, n = 4, l = 1, m = 0, s = +1। E2 তে বলেছে n = 3, l = 2, m = 1, s = +1। একইভাবে E3 এবং E4 বলে দিয়েছে। ইলেকট্রনগুলির শক্তির সঠিক ঊর্ধ্বক্রমটি হলো, এইখানেও সেই কিন্তু একই কোশ্চেন n+l ভ্যালু দিয়ে করতে হবে। যদি n+l ভ্যালুর মান সমান হয়ে যায় তখন আমাদেরকে দেখতে হবে যে কার n এর মানটা বেশি কার n এর মানটা কম। ঠিক আছে, করি। দেখো প্রথম ক্ষেত্রে E1 ইলেকট্রনের ক্ষেত্রে n+l ভ্যালু দেখো, n+l সমান কত হচ্ছে 4 + 1 সমান 5। E2 এর ক্ষেত্রে দেখো, E2 এর ক্ষেত্রে 3 + 2 সমান 5, দুজনেরই 5 বেরিয়েছে। E3 এর ক্ষেত্রে দেখো 3 + 1 সমান হচ্ছে 4,
E4 এর ক্ষেত্রে দেখো 4 প্লাস 0 সমান 4, তাহলে এইখানেও 4, এখানেও 4, এখানেও 5, এখানে 5। তাহলে দেখো আমি এটুকু বুঝতে পারছি E3 আর E4 এর শক্তি কম দেন E1 এন্ড E2, কারণ কি এদের n+l যাদের ভ্যালু বেশি হয় তাদের শক্তি বেশি হয়। এখন প্রশ্ন হচ্ছে এরা তো দুজনেই 4, কার কম হবে? তখন আমাকে দেখতে হবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কার কম আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার E3 দেখো 3 আর E2 দেখো 4, তাহলে সব থেকে কম কার আছে? E3। ওকে, তারপরে কার আছে? E4। আমি এই দুটোর অর্ডারটা করে নিলাম। এখন E1 আর E2 এর মধ্যে দেখো দুজনেরই n+l ভ্যালু 5 এসেছে, এর n ভ্যালু হচ্ছে যে 4, দিস ইজ 4, আর এর n ভ্যালু হচ্ছে 3। তাই যার 3 n ভ্যালু কম তার শক্তি কম, তাহলে E2 সব থেকে শেষে হবে E1। দেখো তো E3, E4, E2, E1 কোথাও আছে নাকি? E3, E4, E3, E4, E2, E1, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, একটু ধীরে ধীরে ভিডিওটা মানে চালিয়ে দেখবে, যদি অসুবিধা হয় পজ করবে, ক্যালকুলেশনটা দেখবে। ঠিক আছে, চলো তাহলে E3 লেস দেন E4 লেস দেন E2 লেস দেন E1, আমারও দেখো অর্ডারটা সেটাই বেরিয়েছে। এবার কম্পিউটার কি বলছে চলো দেখে নি। কম্পিউটার বলছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 27 হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। এইবার হচ্ছে যে 28তম বোর কক্ষে, সরি nতম বোর কক্ষে ইলেকট্রনটা, মানে কোশ্চেনটা nতম বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে? nতম বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে nতম বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা জানি mvr, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh/2π। তাহলে কৌণিক ভরবেগের মান কি nতম কক্ষে? nh/2π। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। তাহলে চলো দেখে নিই, এটা খুব সোজা কোশ্চেন ছিল। হ্যাঁ, অপশন এ ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 29, একটু কোশ্চেনটা পড়ে নাও। দেখো কোশ্চেন নাম্বার 20 বলছে 0.1 জুল শক্তি উৎপন্ন করতে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজনীয় ফোটনের সংখ্যা। খুব ভালো কোশ্চেন, ফোটনের সংখ্যা বার করতে বলছে। মোট শক্তি কত বলে দিয়েছে? 0.1। তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে? 500 ন্যানোমিটার। তোমরা চেষ্টা করবে, আমরা জানি শক্তি, একটা ফোটনের শক্তি E সমান h নিউ বা hc বাই ল্যামডা। ঠিক আছে, এইবার ল্যামডা কত আছে? 500 ন্যানোমিটার। 500 ন্যানোমিটারকে যদি মিটারে করি, 500 ন্যানোমিটারকে যদি আমি মিটারে প্রকাশ করি তাহলে হবে 500 ইন্টু 10 টু দি পাওয়ার -9 10 টু দি পাওয়ার -9 মিটার। ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার -9 যদি হয়, আমি এবার বসাই না, তাহলে একটা ফোটনের শক্তি কত পাবো? দেখো জুলে করতে বলেছে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। আলোর গতিবেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর নিচে হচ্ছে যে 500 ইন্টু 10 টু দি পাওয়ার -9। ঠিক আছে, তাহলে দেখো তো কত আসছে? 6.626 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 5 ইন্টু, দেখো এটাকে যদি করে নিই 500কে আমি যদি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 করে নিই,
তাহলে আসছে 10 টু দি পাওয়ার মাইনাস, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেলে 9 6 15। ঠিক আছে, দেখো এখান থেকে দুটো শূন্য আর 10 টু দি পাওয়ার 8 এর দুটো শূন্য কেটে গেলে 10 টু দি পাওয়ার 6 থাকে, নিচে নামালে 10 টু দি পাওয়ার -5 হয়ে যায়। তাহলে কত থাকছে? 6.626 ইন্টু 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ঠিক আছে, এইবার দেখো 5 দিয়ে কাটাকাটি করো, যদি 5 দিয়ে কাটি, আমি যদি কাটি একবার কাটাকাটিটা করছি, 5 একে 5, 5 3 15, 16 আর 1 5 2 10, 12, 5 5 25, এইটা মোটামুটি গুণ ইন্টু 10 টু দি পাওয়ার -19। এবার গুণ করে নি, চলো দেখো 5 3 15, 5 হাতে 1, 7 9 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো তাহলে কত বেরোলো? 3.9, মানে এটাকে আমি যদি লিখি নিয়ারলি ইকুয়ালস টু, না ঠিকই আছে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -19, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -19। কি বেরোলো? একটা ফোটনের শক্তি। এটা কি বেরোলো? একটি ফোটনের শক্তি। একটি ফোটনের শক্তি বেরোলো কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে মোট শক্তি কত বলেছে? 0.1 জুল। আর এখানে বেরিয়েছে একটা ফোটনের শক্তি বেরিয়েছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। তাহলে দেখো ফোটন সংখ্যা, তাহলে মোট শক্তি ছিল 0.1, তার মানে 1/10 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1/4 সমান 1/4 ইন্টু 10 টু দি পাওয়ার 18। ঠিক আছে দাদা, একটা 10 আর এখানে একটা হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 18। তাহলে 1/4 সমান কত? 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। তাহলে যদি আমি দেখো 25-এ অ্যান্সার করা আছে, তাহলে 25-এ যদি অ্যান্সার করা হয়, দু ঘর যদি সরাই, তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার 16, এইটাই অ্যান্সার আসা উচিত। তাহলে দেখো অপশন কি আছে? অপশন ডি, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 16। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি এত বড় করবে? আমি তো এটা স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু তোমরা কি এত বড় করবে? এত বড় তোমাদের করার দরকার, আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি কি করে করবে। ঠিক আছে, চলো আগে দেখে নাও কম্পিউটার কি বলছে। আগে বলো বুঝতে পেরেছো নাকি? ঠিক আছে, একটু বোর্ডটা দেখো, একটু বেশি লেখা হয়ে গেছে। প্রথমে একটা ফোটনের শক্তি বার করেছি, সেটা কত বেরিয়েছে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাকে মোট শক্তিকে ওই একটা ফোটনের শক্তি দিয়ে ভাগ করলে মোট ফোটন সংখ্যা আমাদের বেরোচ্ছে। অপশন দেখো, অপশন ডিটাই হওয়া উচিত। কম্পিউটার কি বলছে দেখি, একদম অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। তাহলে অপশন ডি যদি কারেক্ট হয়, তুমি কি করবে? তাহলে ফোটন সংখ্যা, তুমি একবারেই কোশ্চেনটা করবে, ফোটনের সংখ্যা সমান ফোটন সংখ্যা সমান কি করবে না 0.1 বাই hc বাই ল্যামডা। ব্যাস একবারে মানগুলো বসাবে, দেখবে চলে আসবে 0.1 ইন্টু ল্যামডা বাই hc। এবার বসাও 0.1 ইন্টু ল্যামডার মান হচ্ছে 500 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বাই h এর মান হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু c এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। কাটাকাটি করবে, দেখবে একদম এক্সাক্ট ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। ওকে, চলো এইবার দেখো কোশ্চেন নাম্বার
কোশ্চেন নাম্বার 30। ল্যামডা তরঙ্গ বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ। এটার মতো ইজি কোশ্চেন আর নেই। ডি ব্রগলির সমীকরণ কি বলছে দেখো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ। এটি ফোটনের ভরবেগ কি? একটি ফোটনের ভরবেগ আগে বলো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এমভিটা কি? ভরবেগ। অতএব এমভি সমান এইচ বাই ল্যামডা, এইটাই হচ্ছে ভরবেগ। ঠিক আছে, এটাই ভরবেগ। তাহলে ভরবেগ সমান কি? এইচ বাই ল্যামডা। ওকে, চলো অপশনের অ্যান্সারটা দেখে নিই। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 31। নিচের উপকক্ষগুলির শক্তির সঠিক ক্রম হলো। এই সঠিক ক্রম আমি বহুবার এক্ষুনি আগেই কোশ্চেন করেছিলাম যে n প্লাস এল ভ্যালু বার করব। n প্লাস এল ভ্যালু বার করে যার n প্লাস এল ভ্যালু কম হবে তার শক্তি কম, n প্লাস এল ভ্যালু বেশি হলে শক্তি বেশি। এখন যদি n প্লাস এল ভ্যালু সমান হয়ে যায় তাহলে কি করব? তাদের n ভ্যালুটা দেখবো। যার n এর মান কম তার হচ্ছে যে শক্তি বেশি, যার n এর মান শক্তি কম, যার n ভ্যালু বেশি তার শক্তি বেশি। দেখে নিন। দেখো তোমরা এটা করে নেবে, আমি মানে জাস্ট বলে দিচ্ছি। একটা যদি দেখে নিই, 4D 4 প্লাস 2 সমান 6, 6s 6 প্লাস 0 সমান 6, 4p 4 প্লাস 1 সমান 4p, তো 4p সমান 5। আচ্ছা, 4s 4 প্লাস 0 সমান 4। আচ্ছা, 3d 3 প্লাস 2 সমান 5। তাহলে সব থেকে ছোট কে হচ্ছে? সব থেকে 4s টা সব থেকে ছোট হচ্ছে। তাহলে সব থেকে ছোট 4s এইটাই। দেখো আর কোনো 4s ছোট নেই। ঠিক আছে, সব থেকে কম শক্তি সম্পন্ন হচ্ছে 4s এর পরে দেখো আসবে 3d, 4s এর পর 3d, তারপরে দেখো 4p, দ্যাট মিনস 4p, এই যে 4p, তারপরে 5s, তারপরে 4d। অপশন সিটা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার। বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। অপশন সি কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 32। একটি ফোটনের শক্তি এত, ন্যানোমিটারে এর তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। কিসে দেওয়া আছে? আর্গে দেওয়া আছে। আর্গ মানে সিজিএস এককে। চলো, ফোটনের শক্তি E ইকুয়াল টু এইচ নিউ। E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। একটি ফোটনের শক্তি বলে দিয়েছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ নিউ বাই ই। এবার দেখো ন্যানোমিটারে বার করতে বলেছে, আমি আগে সেন্টিমিটারে বার করব, তারপরে ন্যানোমিটারে কনভার্ট করে দেবো, তাহলেই সুবিধা হবে। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, কিসে? না সিজিএস ইউনিটে, ইন্টু এটা সরি এইচ সি বাই ল্যামডা হবে, এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এইচ সি বাই ল্যামডা মানে সি এর হচ্ছে যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আর নিচে বসছে ই কত বসছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো। 3 কাটলো, থেকে যাচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার 27 আর 12 কাটলে -15। ঠিক আছে, এবার -15 যদি হয় তাহলে সেন্টিমিটারকে যদি আমি ন্যানোমিটার, এটা কি বলতে হচ্ছে? সেন্টিমিটারকে যদি আমি ন্যানোমিটারে কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার -7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার -7 ন্যানোমিটার। তাহলে কি করলাম? 10 টু দি পাওয়ার, কারণ 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? 10 টু দি পাওয়ার -8 কেটে গেল। ও আচ্ছা, এখানে একটা 10 টু দি পাওয়ার 10 ছিল, সরি।
একটা 10^10 আছে, মানে এটা 22 হয়ে যাবে, এটা 5 হবে। সরি, দেখো তো এই যে 10টা নিচে নামলে 10^-10 হবে, তাহলে -10^-22 হবে, আর 27 আর 22 কাটলে 10^-5 হবে। তাহলে এইটাকে যদি আমি করি তাহলে আসবে 6.626 ইন্টু 10^2। তাহলে 10^2 যদি গুণ করে দাও, মানে 100 গুণ করে দাও, 6.662.6, তার মানে 662 কাছাকাছি আসছে। ঠিক আছে, 662 কাছাকাছি আসছে। ঠিক আছে, দেখো কিচ্ছু নয়, একদম সিম্পল ক্যালকুলেশন, একদম কাটাকাটি হয়ে যাবে। এখানে 10^10টা খেয়াল করা হয়নি, তার জন্য সমস্যা হয়েছিল। তাহলে এইটা কাটাকাটি করে দাও, 10^-5 আসবে। অতএব 10^-5 কে যদি সেন্টিমিটারকে আমি যদি ন্যানোমিটার করে নিই, তাহলে 10^-7 দিয়ে ভাগ করব, কাটাকাটি হলো 6.626 ইন্টু 100 বা 10^2, সেটাকে গুণ করলে এত ন্যানোমিটার। ক্লিয়ার? এত ন্যানোমিটার। অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো অপশন এটা কারেক্ট অ্যান্সার। চলো 32 হয়ে গেল। 33, নিচের কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বোরের পরমাণু মডেল কার ক্ষেত্রে প্রযোজ্য? 1 ইলেকট্রন বিশিষ্ট কোনো আয়নের ক্ষেত্রে। তাহলে কার ক্ষেত্রে প্রযোজ্য নয়? হাইড্রোজেন 1 ইলেকট্রন বিশিষ্ট, হিলিয়াম 1 ইলেকট্রন বিশিষ্ট, লিথিয়াম 2+ 1 ইলেকট্রন বিশিষ্ট, কিন্তু লিথিয়াম প্লাস হচ্ছে যে 2 ইলেকট্রন বিশিষ্ট, তার জন্য এইটা প্রযোজ্য নয়। ওকে, চলো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো 33 এর কোশ্চেনটা দেখো, সরি 34 এর কোশ্চেনটা দেখো, নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতি নির্দেশ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন সংখ্যাটি বা কোন কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতি নির্দেশ করে। দেখো খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে ধরে রাখো একটা কোশ্চেন পড়ে গেছে। ঠিক আছে, মানে তোমাদের সেমিস্টারে হোক বা কম্পিটিটিভ হোক, পড়ার চান্স খুব বেশি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি করে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে নির্ণয় করে, এগুলো তো এন, কক্ষপথগুলোর শক্তি নির্ণয়, মানে শক্তি কত সেটা মানে বার করতে সাহায্য করে, আর কক্ষকের আকৃতি বা কক্ষের আকৃতি, ঠিক আছে, আকৃতি বা সাইজ অফ অ্যাটমিক অরবিটাল নির্ণয় করে। এল ভ্যালু কি করে, বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা কি করে? দেখো বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে তা নির্ণয় করে, তার মানে কক্ষকের আকৃতি নির্ণয় করে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে তোমার গৌণ কোয়ান্টাম সংখ্যা, অপশন বি। এছাড়াও চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি করে না 3 ডাইমেনশনাল কক্ষপথে তার অরবিটাল বা কক্ষক গুলো কিরকম ভাবে সজ্জিত আছে সেটা নির্ণয় করে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর ইলেকট্রন গুলো ওই নির্দিষ্ট কক্ষপথে কোন ঘূর্ণন বা স্পিনে আছে সেটা নির্ণয় করে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো আমি এখানে একটা পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি, আগে অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সার বি হচ্ছে কারেক্ট আনসার, গৌণ কোয়ান্টাম সংখ্যা কক্ষকের আকৃতি নির্দেশ করে। এইবার তোমরা ভিডিওটা পজ করে নিয়ে এই পয়েন্টটা পুরো তুলে নাও। মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন নির্ণয় করে শক্তি স্তর বা কক্ষকের আকার, গৌণ কোয়ান্টাম সংখ্যা কক্ষকের আকৃতি নির্দেশ করে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্থানিক অভিমুখ বা ওরিয়েন্টেশন নির্দেশ করে, মানে 3 ডাইমেনশনালে কে কোন কিভাবে সজ্জিত আছে সেটা মানে নির্ণয় করে। স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের স্পিনের দিক বা ঘূর্ণনের দিক নির্দেশ করে। ঠিক আছে, পজ করে অবশ্যই তুলবে, এটা খুব ইম্পর্টেন্ট 4টে পয়েন্ট। কোশ্চেন নাম্বার 35, কোন পরমাণু দুটির ইলেকট্রনের সর্বোচ্চ কোন পরমাণু দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কতগুলি কোয়ান্টাম সংখ্যা 1 হতে পারে? এই কোশ্চেনটাও আমি আমার ক্লাসে পড়িয়েছি, যে বলেছিলাম পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল বা পাউলির অপবর্জন নীতি কাকে বলে না, একটা নির্দিষ্ট পরমাণুর এমন কোন ইলেকট্রন থাকবে না যাদের 4টে কোয়ান্টাম সংখ্যা হুবাহু 1 হয়ে যাবে। তার মানে 4টে কোয়ান্টাম সংখ্যা হতে পারে না, তাহলে ম্যাক্সিমাম 3টে পর্যন্ত 1 হতে পারে, ম্যাক্সিমাম 3টে কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত 1 হতে পারে।
ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু একটা হবে না। পড়ানোর সময় বলেছিলাম যে কোন পরমাণুর দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কতগুলি কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে, তাহলে অপশন হচ্ছে তিনটে। চারটে কোনোভাবেই হবে না, তাহলে প্রাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল বা পাউলির অপবর্জন নীতিকে ভায়োলেট করবে। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 36। 36টা দেখে নাও তো কি কোশ্চেন আছে। কোশ্চেনটা পড়ো ভালো করে, ভালো করে কোশ্চেনটা পড়ো। বলেছে নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট নয়? কোনটি সঠিক সেট নয়? তার মানে চারটে অপশনের মধ্যে তিনটে ঠিক দেওয়া আছে, একটা ভুল দেওয়া আছে। তাহলে কোনটি সঠিক সেট নয় দেখো ভালো করে। প্রথমে অপশন এ তে কি বলেছে? n ইকুয়াল টু 2। অবশ্যই n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 0 and 1 হবে। এখন যদি আমরা l ইকুয়াল টু 0 কে টার্গেট করি তাহলে m ইকুয়াল টু অবশ্যই 0। আমরা জানি কি m এর ভ্যালু -l থেকে +l পর্যন্ত। তাহলে 0 থেকে এর -0 আর +0 বলে তো কিছু হয় না, তার মানে 0। তাহলে এর স্পিন কোয়ান্টাম হবে হাফ, আইদার প্লাস হাফ আর মাইনাস হাফ। তাহলে ভুল কিছু নেই। অপশন বিটা দেখো, অপশন বিতে দেখো n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু হবে 0 1 2। কোন এলটাকে টার্গেট করা হয়েছে? l1 কে টার্গেট করা হয়েছে। তাহলে l1 কে টার্গেট করলে তার m ভ্যালু কি হবে? -1 0 +1। দ্যাট মিনস এখানে টার্গেট করা হয়েছে 0 কে। তাহলে s ইকুয়াল টু হাফ তো থাকবেই এখানে, প্লাস হাফ আর মাইনাস হাফ। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে আমাদের খুঁজতে হবে ভুল কোনটা আছে। অপশন সিটা দেখো, n ইকুয়াল টু 5। তাহলে l ইকুয়াল টু কি হবে গো? 0 1 2 3 4 হবে। আমাকে টার্গেট করেছে l ইকুয়াল টু 2 তে টার্গেট করেছে। l ইকুয়াল টু যদি 2 তে টার্গেট করি তার m ভ্যালু -2 -1 0 +1 +2, এখানে দেওয়া আছে +2। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। আর s তো বলেছি আইদার মাইনাস হাফ আর প্লাস হাফ হবে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে অপশন কোনটা হবে? অবশ্যই অপশন ডি হবে। তবু ডিটা একবার দেখে নিই। ডি অপশনে কি বলেছে? n ইকুয়াল টু যদি 4 হয় l ইকুয়াল টু হবে 0 1 2 3। তাহলে কোন এলটাকে টার্গেট করেছে? l ইকুয়াল টু 1 কে টার্গেট করেছে। তাহলে m ভ্যালু হবে -1 0 +1। ঠিক আছে, -1 0 +1। তাহলে এটাই যদি টার্গেট করে, কিন্তু এখানে ভ্যালু দিয়েছে -2, তাহলে এই অপশনটা ম্যাচ করছে না। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। ভালো করে পড়বে কোশ্চেনটা, তারপরে করার চেষ্টা করবে। এগুলো খুবই ইজি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। চলো, অপশন ডি কারেক্ট আনসার, কম্পিউটার সেটা বলে দিচ্ছে। চলো 37 এর কোশ্চেনটা দেখি। বলছে কোনটিতে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, মানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ম্যাক্সিমাম আছে কার ক্ষেত্রে? খুব ভালো কোশ্চেন। আগে আমি বলি দেখো অপশন, দেখো তোমরা পজ করে কোশ্চেনটা প্র্যাকটিস করো, আমি অ্যান্সার করে দিচ্ছি, সেটা পরে দেখবে। ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d5 4s2। তাহলে ম্যাঙ্গানিজ 2+, কত হবে? 4s2 থেকে বেরিয়ে যাবে দুটো ইলেকট্রন, আর্গন 3d5, 4s এ 0 মানে কিছু নেই। আচ্ছা, আয়রন দেখো 3+। আগে বলি আয়রন কত হচ্ছে? আয়রন 26, ম্যাঙ্গানিজ 25, এর ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d6 4s2।
তাহলে আয়রন 2+ হলে কি হবে, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে পড়ে থাকছে আর্গন 3d6 4s0। ক্রোমিয়ামের দেখি, ক্রোমিয়ামের 24, আর্গন 3d5 4s1, এটা ব্যতিক্রমী। ক্রোমিয়াম আর কপার ব্যতিক্রমী ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল আছে, এটাকে ক্রোমিয়াম 2+ করে নেবে, বলে +2 করে নেবে, ক্রোমিয়াম 2+ করবে, ঠিক আছে। কোশ্চেনটাতে প্রিন্টিং একটু ভুল আছে, টাইপিং। তাহলে এইবার দেখো কপার কি হবে, কপারের, আচ্ছা ক্রোমিয়াম যদি 24 হয় তাহলে ক্রোমিয়াম 2+ কত হচ্ছে দেখো, আসছে আর্গন 3d4 4s0। কপার দেখো, আগে কপারের করি, কপার 29, আর্গন 3d10 4s1। তাহলে কপার 2+ এর কত হচ্ছে আর্গন 3d9 4s0। তাহলে আমাকে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বার করতে বলছে, তাহলে আমি কি করব, তাহলে 3d5 1 2 3 4 3d5, দেখো এইগুলো মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি এখন জাস্ট করে দেখাচ্ছি। এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5, এটা দেখো 3d6, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 4, এইখানে দেখো 3d4, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন অবশ্যই 4, এইখানে দেখো 3d9, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 1। তাহলে কোশ্চেনে আসছে সর্বাধিক আনপেয়ার্ড ইলেকট্রন, সর্বাধিক আনপেয়ার্ড ইলেকট্রন অপশন এ ইজ দা কারেক্ট আনসার। দেখে নাও কম্পিউটার কি বলছে, কম্পিউটার বলছে অপশন এ ইজ দা কারেক্ট আনসার, কিন্তু এটাকে কপার 2+ লিখতেই হবে। যদি কপার 2+, ক্রোমিয়াম 2+ না লিখে যদি শুধু ক্রোমিয়াম লিখতাম তাহলে কিন্তু ক্রোমিয়াম অ্যান্সার হতো, কিন্তু কোশ্চেনে ক্রোমিয়াম 2+ দেওয়া আছে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 38 দেখো, বলছে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তি 4000 বা 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তির কত গুণ হবে জিজ্ঞাসা করেছে। খুব ভালো কোশ্চেন। তাহলে আমরা ডি ব্রগলি তরঙ্গ, ম্যাক্সওয়েলের প্ল্যাঙ্কের সমীকরণে কি পেয়েছি, E = hc/λ, প্ল্যাঙ্কের সমীকরণে। তাহলে প্রথম ক্ষেত্রে E1 সমান কি পাচ্ছি, hc/2000 অ্যাংস্ট্রমে যদি করি। দ্বিতীয় ক্ষেত্রে E2 = কি পাচ্ছি, hc/4000, ঠিক আছে। তাহলে hc/4000 কে আমি লিখতে পারি hc = 2 × 2000, লিখতে পারি অবশ্যই। তাহলে hc/2000 সমান কি, E1। তাহলে এটা লেখা যায় E2 = 1/2 × E1। তাহলে এখন দেখো প্রথম ক্ষেত্রের শক্তি দ্বিতীয় ক্ষেত্রের শক্তির কত গুণ, অতএব E1 ক্রস গুণ যদি করে দিই সমান 2E2 হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রের শক্তি দ্বিতীয় ক্ষেত্রের শক্তির
দ্বিগুণ, মানে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তি 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তির দ্বিগুণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিয়েছো অপশন সিটা ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 39 কি বলছে, যদি পরমাণুর দুটি শক্তি স্তরে শক্তির পার্থক্য থাকে, এটা 35.64 × 10⁻13 আর্গ হয়, তবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরে নির্গত আলোর কম্পাঙ্ক। একদম সোজা অঙ্ক, খালি ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে। কি রকম অঙ্কটা? E ইকুয়াল টু, আমরা জানি E ইকুয়াল টু কি বলেছে, শক্তি স্তরে নির্গত কম্পাঙ্ক বার করতে হচ্ছে h নিউ। E ইকুয়াল টু h নিউ। আচ্ছা কি বলছে, একটা পরমাণুর দুটো শক্তি স্তর, এই দুটো শক্তি স্তরের মধ্যে, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য বলে দিয়েছে 35.64 × 10⁻13 আর্গ হয়। তাহলে তাদের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা কম্পাঙ্ক দেখো সিজিএস ইউনিটে দেওয়া আছে, আলোর কম্পাঙ্ক হবে। তাহলে নিউ ইকুয়াল টু কি হবে গো, ই বাই এইচ। তাহলে ই কত? ই যদি সিজিএস পদ্ধতিতে ব্যবহার করা হয় 35.64 × 10⁻³ বাই এইচ হচ্ছে 6.626 × 10⁻27। ঠিক আছে, তাহলে আমি যদি কাটাকাটি করি কত আসবে দেখো, 6 6 36, 6 6 36। আগে আমি এটাকে করে দিই, 35.64 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻⁻, তোমার হচ্ছে যে 14, মাইনাস নয় প্লাস 14 বা 10⁻14। আমি 14 ওপরে তুলে দিয়েছি। আচ্ছা 14 অপশন কটা আছে? এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা এবার দেখো তো একটা জিনিস ভালো করে, আমি যদি অপশনটা ম্যাচ করি, এইটা 35 মানে 36-এর কাছাকাছি, ঠিক আছে, তাহলে মোটামুটি এটা দেখো 5 দিয়ে গুণ করলে এটা আসবে না, 35.64 ডিভাইডেড বাই 6.626 সমান আসছে, এটা সমান আসছে 5.378 ইন্টু 10⁻14। তাহলে 10⁻14 যদি এটাকে লিখতে পারি, তো এটা সমান কি লিখতে পারি না, 5.38 লিখতে পারি না, ইন্টু 10⁻14। ঠিক আছে, দেখো এটা অপশন দেখলেই বোঝা যাবে, 6 6 36 হয়, এটা যদি 6 এর সঙ্গে 6 গুণ করলে 36 হয়, 36-এর একটু কম দেওয়া আছে, মানে 35 সামথিং দেওয়া আছে, মানে 5-এর একটা গুণিতক হবে, তাহলে 5-এর গুণিতক এইটাই আছে আর এইটা আছে, কিন্তু এর 10⁻12 দেওয়া আছে, এর 10⁻14 দেওয়া আছে, আমাদের কত এসেছে 10⁻14। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো দেখো অপশন কম্পিউটারে বলছে অপশন এটা হচ্ছে যে কারেক্ট আনসার। ওকে চলো, আচ্ছা 39 এর পর একদম 41 হয়ে গেছে, একটা কোশ্চেন স্কিপ হয়ে গেছে সম্ভবত। তো দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলির সর্বাধিক সঠিক সেট নির্ণয় করো। পটাশিয়ামের 19তম ইলেকট্রন, পটাশিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? অবশ্যই পটাশিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে যে 19 বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। তাহলে আমি যদি
পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আর্গন, মানে আর্গনের ইলেকট্রন বিন্যাস ইন্টু তার সঙ্গে 4s1 ইন্টু নয় 4s1, তাহলে 19তম ইলেকট্রন কোথায়? এখানে 18টা ইলেকট্রন আছে আর্গনের 18টা ইলেকট্রন, আর্গনের 18টা ইলেকট্রন আছে, তাহলে লাস্ট ইলেকট্রন 19তম ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? 4s অরবিটালে। তাহলে 4s অরবিটালে হলে n ভ্যালু বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার s অরবিটাল মানে 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও 0, আর স্পিন কোয়ান্টাম নাম্বার হবে +12 বা -12। এই তো, এবার এই সেটটা কোথায় আছে দেখে নাও। n = 3 হবে না, n = 3 হবে না, l = 2 হবে না, তাহলে অপশন সিটাই কারেক্ট আনসার। দেখো n = 4, n = 4, l = 0, l = 0, m = 0, আর s = either +12 or -12। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো কম্পিউটার কি বলছে দেখি অ্যান্সারটা। হ্যাঁ, কম্পিউটারে বলছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। কোশ্চেন নাম্বার 42, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় ও দ্বিতীয় বোর কক্ষের মধ্যে দূরত্ব কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় ও দ্বিতীয় বোর কক্ষের মধ্যে দূরত্ব কত? এটা নিউক্লিয়াস, এটা প্রথম বোর কক্ষপথ, এটা দ্বিতীয় বোর কক্ষপথ, এটা তৃতীয় বোর কক্ষপথ। এই যে দূরত্বটাকে তোমাকে বার করতে বলেছে, তৃতীয় ও দ্বিতীয় বোর কক্ষের মধ্যে দূরত্ব। আচ্ছা, আমরা পড়েছি n-তম কক্ষপথের দূরত্ব সমান n²h²/4π² mz², এটা আমরা পড়েছি। তাহলে আবার এটাও পড়েছি rn সমান h²/4π² mz² ইন্টু n। জেডটা আমি দিচ্ছি না, কারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z = 1 × n²। এইটা যদি হয়, এটা কি? হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যার মান হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম ইন্টু n²। ঠিক আছে, এনটা কি? কততম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথের সঙ্গে দ্বিতীয় মানে n-তম কক্ষপথের মানে যে সম্পর্ক, ঠিক আছে, বা প্রথম কক্ষপথ জানা থাকলে, জানা বলতে আমরা এই মানটা জানি 0.529 অ্যাংস্ট্রম, তাহলে n-তম কক্ষপথের তোমার ব্যাসার্ধ হচ্ছে যে rn। ব্যাসার্ধ বলতে কি? একদম এখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। তাহলে আমি যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ থেকে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধটা বার করে দিই, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে থার্ড ও সেকেন্ড কক্ষের মধ্যে দূরত্ব সমান কত হচ্ছে? থার্ড কক্ষপথে 0.529 ইন্টু n² মানে 3² মাইনাস 0.529 ইন্টু n² মানে 2²। তাহলে 0.529 কমন গেলে 0.529 কমন গেলে 9 - 4, তার মানে 0.529 ইন্টু 5 যদি গুণ করো, এটা অ্যাংস্ট্রমে বেরোচ্ছে 5 লং 45 এর 5 হাতে 4, 5 দুগুণে 10, 4 14, 4 হাতে 1, 5 5 25, 1 26, 2.645 ইন্টু এটা কততে বেরোলো? অ্যাংস্ট্রম। এবার অ্যাংস্ট্রমকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যেতে চাই, অ্যাংস্ট্রমকে সেন্টিমিটারে নিয়ে গেলে 2.645 ইন্টু 10⁻⁻8। এক অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার বা 10⁻⁻8 মিটার। তাহলে অপশন কোনটা ম্যাচ করছে? অপশন বিটা ম্যাচ করছে। বাকি দেখো 2.645 ইন্টু 10⁻6 আর 2.645 সমান ইন্টু 10⁻8। তাহলে অপশন বি ইজ দা
কারেক্ট আনসার। ঠিক আছে, চলো দেখে নাও। এমন কিছু নয়, এটা হচ্ছে যে তোমাদেরকে এই কোশ্চেনটা করতে গেলে যেটা মনে রাখতে হবে, হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের সরলতম যে রূপটা সেটা হলো Rn সমান 0.529 অ্যাংস্ট্রম ইন্টু n স্কোয়ার। এনটা কি না কক্ষপথের সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরের সংখ্যা। 3 হলে 3 বসবে, 2 হলে 2 বসবে, তাহলে উত্তরটা হচ্ছে যে এইটা, একদম সোজা। দেখো তো অপশন, কম্পিউটার বলছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো 43তম কোশ্চেনটা দেখো, কোন দুই আয়ন জুড়ে একই প্রকার ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলেকট্রন বিন্যাস খুব ভালো করে জানা দরকার, বিশেষ করে প্রথম ট্রানজিশন সিরিজ মানে স্ক্যান্ডিয়াম থেকে কোপার পর্যন্ত, জিঙ্ক পর্যন্ত খুব ভালো করে জানতে হবে। কি বলেছে? কোন দুই আয়ন জোড়ে একই প্রকার ইলেকট্রন বিন্যাস? আমার কি কি আছে? আয়রন 3+, আগে বলো আয়রনের কত? 26। আয়রন 3+ এর কত হবে? 23। ম্যাঙ্গানিজের কত? 25। ম্যাঙ্গানিজ 2+ এর কত হবে? 23। প্রথম সেট হয়ে গেল। দ্বিতীয়, ক্রোমিয়ামের কত হবে? ক্রোমিয়ামের 24। ক্রোমিয়াম 3+ এর কত হবে? 21। কোবাল্টের কত হবে? কোবাল্টের হচ্ছে 27। কোবাল্ট 3+ এর কত হবে? 24। আচ্ছা, স্ক্যান্ডিয়াম 21। স্ক্যান্ডিয়াম 3+ এর কত হবে? তোমার 18। টাইটেনিয়াম 22 এর 3+ করলে হবে 19। তাহলে দেখো আর একটা করেই দিই, আয়রন 3+, Fe3+ এর কত হবে? Fe3+ এর হবে এটা 26 হলে এইটা হবে 23। আর কোবাল্টের যেহেতু 27, তাহলে কোবাল্ট 3+ এর হবে 24। এইবার খালি দেখো কোনটা কোনটা ম্যাচ করছে। দেখো এই যে জোড়ে 23 আর 23, এই জোড়ে 21 আর 24 ম্যাচ করছে না, তার মানে যার ইলেকট্রন সংখ্যা সমান হবে তার ইলেকট্রন বিন্যাসও সেম হবে। এইখানে 18, এখানে 19 ম্যাচ করছে না, এখানে 23, এখানে 24 ম্যাচ করছে না। ক্রোমিয়াম আয়রন 3+ আর ম্যাঙ্গানিজ 2+ এর ইলেকট্রন সংখ্যা সেম, একই, ইলেকট্রন সংখ্যা একই। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা তোমার অপশন এটা হচ্ছে যে একই প্রকার ইলেকট্রন বিন্যাস দেখাবে। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। চলো 44 এর কোশ্চেনটা দেখি কি বলছে। n = 4, l = 2 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা হবে। খুব ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন, ট্রাই করো। কি বলেছে? n = 4, n = 4, l = 2 হলে, তাহলে l = 2 হলে আমরা কোন অরবিটালকে টার্গেট করছি? 4d অরবিটাল, কারণ 0 হলে s, 1 হলে p এবং 2 হলে d অরবিটাল, 4d অরবিটাল। তো দেখো কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কে না জানে? d তে 5টা কক্ষ আর 10টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10, সর্বাধিক একটা ইলেকট্রন, সর্বনিম্ন একটা ইলেকট্রন আর সর্বাধিক 10টা ইলেকট্রন ধরতে পারে। সূত্র কি? সূত্র হলো 4l + 2, 4l + 2, সরি সূত্রটা কি ছিল? দেখো সূত্র কি ছিল? সূত্র
2 ইন্টু 12 প্লাস 1। তাহলে দেখো এখানে এল কত 2, 2 ইন্টু 2 প্লাস এই 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1। তার মানে দেখো 4 দুগুণে 8 প্লাস 2 করলে 10টা। ঠিক আছে, সর্বাধিক 10টা ইলেকট্রন থাকতে পারবে। চলো কম্পিউটারের অ্যান্সারটা দেখে নিই। আচ্ছা, এটা একটা ভুল অ্যান্সার করা আছে। অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটা অ্যান্সারটা ভুল করা আছে। তোমরা জানো এল ইকুয়াল টু 2 মানে ডি অরবিটালে সর্বাধিক 10টা ইলেকট্রন থাকতে পারে। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা রং অ্যান্সার। ঠিক আছে, চলো চলো তাহলে এখন দেখো কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 কি বলছে? কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে ওই কক্ষে সর্বাধিক 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়? ভালো করে বুঝে দেখো কোশ্চেন কি বলেছে। কোশ্চেন বলেছে কক্ষ বলেছে কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে সর্বাধিক ওই কক্ষে ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার। তাহলে এখন কোন মানে উক্তিটি সঠিক নয়? নেগেটিভ কোশ্চেন দিয়েছে, নেগেটিভ কোশ্চেন। এল কক্ষের সর্বাধিক ইলেকট্রন 8টি থাকতে পারে, বা এল কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথম কক্ষের নাম কি কক্ষ? কে কক্ষ। দ্বিতীয় কক্ষের নাম এল কক্ষ। তৃতীয় কক্ষের নাম এম কক্ষ। চতুর্থ কক্ষের নাম এন কক্ষ। ওকে, তাহলে দেখো আমি 3-4টে কক্ষ দেখেছি। তাহলে কে কক্ষের কোয়ান্টাম সংখ্যা 1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল কক্ষের 2, এম কক্ষের 3, এল কক্ষের 4। তাহলে দেখো এল কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। দেখো তো সূত্র মেনটেন করছে কিনা। এল কক্ষ মানে দ্বিতীয় কক্ষ, 2 ইন্টু 2 স্কোয়ার, দ্যাট মিনস 2 ইন্টু 4 সমান 8, 8টি বলেছে। তাহলে এটা মেনটেন করছে, তাহলে উক্তিটি সঠিক। এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। এম কক্ষে দেখো তো, এম কক্ষের n ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে সূত্র ফেলাও 2 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9। তাহলে 18টি ইলেকট্রন এম কক্ষে থাকতে পারে। তাহলে দেখো অপশন বি, তাহলে এটাও সঠিক। এন কক্ষে সর্বাধিক 24টি ইলেকট্রন থাকতে পারে। কে এল এম এন, এন কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা দেখো 2 ইন্টু 4 স্কোয়ার মানে 4 16 গুণিত 2 করলে 32। তাহলে এখানে 24টা বলেছে, তাহলে এটা ভুল, সঠিক উক্তি নয়। আর কে কক্ষে 2টি, আমরা জানি প্রথমে কক্ষে কে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2ই হবে। ঠিক আছে, তাহলে এইটাও ঠিক আছে, কিন্তু বলতে কোনটি সঠিক নয়? অপশন হবে অপশন সিটা হচ্ছে যে সঠিক তথ্য দেওয়া নেই। ওকে, চলো অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখে নি অ্যান্সার কি বলছে। অ্যান্সারেও বলছে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এইবার দেখো কোশ্চেন নাম্বার 46। অরবিটালের স্ফেরিক্যাল নোডের এস অরবিটাল 4s অরবিটালের স্ফেরিক্যাল নোডের সংখ্যা কত? স্ফেরিক্যাল বা রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে যে সূত্র n মাইনাস l মাইনাস 1, কি না নাম্বার অফ নোডস সমান n মাইনাস l মাইনাস 1। তাহলে 4s
4 এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4, s এর 0 - 1, তাহলে কতগুলো হচ্ছে দেখো 3টি স্ফেরিক্যাল নোড বা রেডিয়াল নোড। ঠিক আছে, চলো যদি অ্যাঙ্গুলার নোড বলতো বা টোটাল নোড বলতো তাহলে আমাকে কি করতে হতো, অ্যাঙ্গুলার নোডটা বা যোগ করতে হতো, যদিও এস অরবিটালের অ্যাঙ্গুলার নোড 0। ঠিক আছে, তাহলে চলো অপশন বি ইজ দা কারেক্ট আনসার। এইবার চলে আসো কোশ্চেন নাম্বার 46। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন n = 4 থেকে n = 2 স্তরে আপতিত হলে নির্গত আলোকের শক্তি কত? এই শক্তির নির্গত আলোকের শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত? ল্যামডা বার করতে বলেছে। তাহলে আমরা দেখো কোন সূত্র অ্যাপ্লাই করব, আমরা এইখানে সূত্র অ্যাপ্লাই করব যে রিডবার্গ সমীকরণ বার করার জন্য যে সূত্রটা আমরা পড়েছিলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করব। 1/λ 1/λ সমান r ইন্টু জেড স্কোয়ার। যদিও আমাদের এখন জেড স্কোয়ার লাগবে না, কার ক্ষেত্রে বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড এর মান 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। চলো তাহলে ল্যামডা প্রথম ক্ষেত্রে বার করি। তাহলে প্রথম n = 2 স্তরে, মানে একটা আমি আগে এখান থেকে ল্যামডাটা বার করে নিই, r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, অতএব 1/λ = r ইন্টু 1/4 মাইনাস 1/16। তাহলে 16 যদি HCm হয়, 4 মাইনাস 1/16 করলে হচ্ছে 1/λ সমান r ইন্টু 3/16। ওকে, তাহলে এখন আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু কি বেরোবে গো? ল্যামডা ইকুয়াল টু বেরোবে 16 বাই তোমার ল্যামডা ইকুয়াল টু বেরোবে 16/3r। এটা কিসে বেরোবে? সেন্টিমিটারে বেরোবে। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমি আগে সেন্টিমিটারে বার করে নিই, অতএব ল্যামডা ইকুয়াল টু 16/3 ইন্টু 109,627, এটা যদি ধরে নিই তাহলে এটা আসবে সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে গুণ করে নাও কত আসছে। আসছে দেখো 4.86, সরি এখানটায় নয়, 4.86 ইন্টু 10⁻⁻5, 4.86 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। এইবার সেন্টিমিটারকে যদি আমি ন্যানোমিটারে করতে চাই, তাহলে দেখো ন্যানোমিটারে করতে গেলে 10⁻7 দিয়ে গুণ করব, 10⁻⁻7 দিয়ে গুণ করব, সরি সেন্টিমিটারকে ন্যানোমিটার মানে 10⁻7 দিয়ে গুণ করব। 4.86 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁻7, তাহলে দেখো 4.86 ইন্টু 10⁻2 বেঁচে থাকছে, মানে 460 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে সরি 460 বলছি, সরি 486 ন্যানোমিটার। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সিটা হচ্ছে যে কারেক্ট আনসার। চলো দেখে নি, আগে বলো বোঝা গেছে নাকি?
ভিডিওটা পজ করে দেখবে, কোশ্চেনটা নিজেরা চেষ্টা করবে, তারপরে অ্যান্সার করবে। অ্যান্সারটা দেখে নিন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমরা কোশ্চেন নাম্বার 47 পর্যন্ত চলে এসেছি। দেখো কোশ্চেন কিন্তু এমন জিনিস, যত কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, অনেকে হয়তো অনেক কিছু পড়ছো কিন্তু ভালো মার্কস আসবে না। মার্কসটা আনতে গেলে কি করতে হবে? কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত কোশ্চেন প্র্যাকটিস করবে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, সঙ্গে অ্যাকিউরেসি আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করা, নিউমেরিক্যাল এবিলিটি বাড়বে কোশ্চেন প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে, যাতে তোমরা সহজেই ক্যালকুলেশন গুলো করতে পারবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 48 কি বলছে? কোশ্চেন নাম্বার 48 বলছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লিম্যান সিরিজের সূচনাতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে লিথিয়াম প্লাস আয়নের বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কোশ্চেনটা কিন্তু কঠিন কিছু নয়, কিন্তু দেখো একটু টুইস্ট আছে। কিরকম বলেছে? হাইড্রোজেন পরমাণুর সূচনাতম কম্পাঙ্ক, মানে সূচনাতম কম্পাঙ্ক কাকে বলে? সব থেকে লোয়েস্ট, মানে লিম্যান সারির যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে তার মধ্যে সব থেকে যার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে কখন থেকে? যার শক্তি বেশি, তার মানে ইনফিনিটিভ থেকে যে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আসবে, লিম্যান সিরিজ মানে কি ইনফিনিটিভ থেকে বা গ্রেটার দেন 1 যেসব কক্ষপথ আছে, মানে 2 3 4 5 6 এরকম করে ইনফিনিটিভ কক্ষপথ থেকে n = 1 এ আসলে সেটাকে বলা হয় লিম্যান সারি। লিম্যান সারিতে কি হচ্ছে? লিম্যান সারিতে যেটা হচ্ছে যে ন্যূনতম বা সূচনাতম কম্পাঙ্ক পেতে, তরঙ্গ দৈর্ঘ্য পেতে গেলে সব থেকে বেশি শক্তিশালী, মানে শক্তির ট্রানজিশনটা দরকার, কারণ শক্তির সঙ্গে ল্যামডার কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনফিনিটিভ থেকে যদি n = 1 এ আসে তবেই আমরা পাবো ন্যূনতম সূচনা কম্পাঙ্ক। তাহলে এখন সূত্র কি ছিল? 1/λ = r × z² into 1/n1² minus 1/n2²। এখন প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু বলেছে, তাহলে 1/λh সমান r × z এর মান কত? z এর মান 1 লাগবে না আমার। তাহলে 1/n1² মানে কত? n1 মানে 1² মানে প্রথম কক্ষপথে, আর n2² মানে কত? 1/∞² তার মানে এটা 0। তাহলে কি থাকছে? 1/λh সমান r × 1, তার মানে r ই আসছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে ল্যামডা সমান λh সমান 1/r। ঠিক আছে, এইবার চলো লিথিয়ামের ক্ষেত্রে কি বলছে। 1/λ লিথিয়াম সমান r × z এর মান কত বসাবো? z এর মান বসাবো 3 ইন্টু 1/n1²। n মানে কোথায় বলেছে? বামার সিরিজের দীর্ঘতম। দেখো শক্তি যদি কম হয় তাহলে তার তরঙ্গ বেশি হবে, শক্তি কম হলে তার তরঙ্গ বেশি হবে মানে কি? n = 3 থেকে n = 2 তে আসলে এটা বামার শ্রেণীর মধ্যেও পড়বে, প্লাস কি হবে না শক্তি কম হবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে n = 3 থেকে n = 2 তে আসছে, তার মানে 1/2² minus 1/3²। তাহলে r × 9 × 1/4 minus 1/9 তাহলে কত হচ্ছে? সমান r × 36 9r × 9 × 5/36। দেখো 9 4 থাকলো, তাহলে
ল্যামডা লিথিয়াম সমান 1/λ লিথিয়াম সমান 1/λ লিথিয়াম সমান R ইন্টু 5/4। ওকে, তাহলে R ইকুয়াল টু দেখো 1/λh ছিল, তাহলে আমি যদি এখন R ইকুয়াল টু 1/λh করে দিই, অতএব 1/λ লিথিয়াম সমান 1/λh ইন্টু 5/4 বা ইন্টু 5/4। তাহলে কি বলেছে, কোশ্চেনে চেয়েছে বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ 5 লিথিয়াম 2+, অ্যাকচুয়ালি 2+, আমি জাস্ট লিথিয়াম দিয়ে লিখে রাখছি, 5 ইন্টু ল্যামডা লিথিয়াম সমান 4 ইন্টু λh, বা ল্যামডা লিথিয়াম সমান 4/5 ইন্টু λh। ঠিক আছে, 4/5 ইন্টু λh। দেখো এইখানে 4/5 ইন্টু λh। ঠিক আছে, আমি এখানে λh ধরে নিয়েছি কারণ এখানে বলে দিয়েছে ল্যামডা, তো আমি λh ইকুয়াল টু পরে কি করে নিতে পারি, ল্যামডা করে নিতে পারি। ঠিক আছে, এমন কিছু নয়, এই সমীকরণটা জানলে সেখান থেকে একবার হাইড্রোজেনের বসাবো আর একবার লিথিয়ামের বসাবো। খালি সমস্যাটা কোথায়, সূচনাতম কম্পাঙ্ক হবে ইনফিনিটিভ থেকে n ইকুয়াল টু 1 এ, আর বোরের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হবে n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু যদি 2 তে ইলেকট্রন আসে। এই দুটো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, এই অঙ্ক জলের মতো সমাধান হয়ে যাবে। চলো এইবার করি, দেখো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 49 কি বলছে, ভূমিস্থ স্তরে থাকা অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি -13.6 eV। পঞ্চম মুখ্য শক্তি স্তরে ইলেকট্রন থাকলে তার শক্তি কত হবে। দেখো আমি বারবার পড়ানোর সময় বলেছিলাম n তম কক্ষপথের শক্তি En সমান -13.6/n², যেখানে n ইকুয়াল টু মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো ভূমিস্তরে থাকাকালীন প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6, আর তাকে n² দিয়ে ভাগ করলে যা আসবে, তাহলে n² কত বসাবে পঞ্চম মুখ্য শক্তি স্তরে, তাহলে -13.6/5² সমান -13.6/25, তাহলে 25 দিয়ে ভাগ করলে আসবে দেখবে -0.54 eV। ঠিক আছে, অপশন এ ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে যদি বলে 4 যদি বলতো, ফোর্থ কক্ষপথে বা ফোর্থ মুক্ত শক্তি স্তরে, মুখ্য শক্তি স্তরে, তখন তোমাকে এখানে 4² বসাতে হতো, তার মানে 16 দিয়ে ভাগ করতে হতো। চলো, অপশন এ ইজ দা কারেক্ট আনসার। এইবার দেখি লাস্ট কোশ্চেন, আজকের 50তম কোশ্চেন। আমরা বলেছিলাম 100টা কোশ্চেন 4টে সিরিজে আমরা করাবো। এখন দেখো সেকেন্ড সিরিজ চলছে বা সেকেন্ড পার্ট চলছে, তার মধ্যে আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে যে 50 নম্বর কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম বোর কক্ষ থেকে দ্বিতীয় বোর কক্ষে স্থানান্তরিত হলে রেখা বর্ণালীর সংখ্যা কোনখান থেকে, পঞ্চম বোর কক্ষ থেকে দ্বিতীয় বোর কক্ষে। এটা তোমরা সূত্র দিয়েও করতে পারো, আবার নরমালি করতে পারো। সূত্র দিয়ে যদি করো, মনে থাকলে সূত্র কি, নাম্বার অফ স্পেকট্রাল লাইন বা লাইন অফ স্পেকট্রাম সমান n2 - n1 ইন্টু
n2 মাইনাস n1 প্লাস 1/2। n2 টা কি উচ্চতম শক্তি স্তরের সংখ্যা, n1 টা হচ্ছে যে নিম্নতর শক্তি স্তরের সংখ্যা। ওকে, তাহলে উচ্চতম শক্তি স্তরের সংখ্যাটা দেখো কত বলেছে, পঞ্চম। তাহলে 5 মাইনাস দ্বিতীয় কক্ষ স্তর ইন্টু কক্ষপথ ইন্টু 5 মাইনাস 2 প্লাস 1 যদি করি বাই 2 করি, তাহলে কত আসছে দেখো, এইটা 3 প্লাস 1 করলে 4/2 মানে 6 আসছে। ঠিক আছে, 6টা আমরা স্পেকট্রাল লাইন পাবো। আর যদি এই প্রসেস না পছন্দ হয়, তাহলে যদি না মনে থাকে সূত্র, তাহলে কি করবে, তাহলে একটা সোজা উপায় আছে, 5টা প্রথম দাগ টেনে নেবে, 5টা এনার্জি স্তর, সরি দেখো 5টা লাইন টানলে n equal to 2, n equal to 3, 5, 5টা লাইন কেটে নিলে। ঠিক আছে, 5টা লাইনে দেখো প্রথমে 5 থেকে 1 এ এলো, 5 থেকে 2 তে এলো, 5 থেকে 3 তে এলো, 5 থেকে 4 এ এলো, 5 এর সমস্ত কাজ হয়ে গেল। 4 থেকে 2 তে এলো, 4 থেকে 3 তে এলো, তার জন্য আমি আরো দুটো পেলাম। লাস্টে কি হলো, 3 থেকে 2 তে এলো। আর দেখো কোনো অপশন আমাদের কাছে ফাঁকা নেই। তাহলে লাইন কত পেয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে 6টা লাইন স্পেকট্রাম দেখাচ্ছে। সব থেকে ভালো যদি সূত্র মনে থাকে, তার কাছে বেটার আর কিছু নেই, n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1/2। ঠিক আছে, এই সূত্র যদি মনে থাকে তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো এই যে 50টার মধ্যে লাস্ট যে 25টা কোশ্চেনের সিরিজ করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং এখানে বেশি বোর্ড লেভেলের কোশ্চেন আছে, তোমরা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, বলছি বারবার প্র্যাকটিস করলে পারফেকশন হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করবে তোমার নিউমেরিক্যাল এবিলিটি বেড়ে যাবে, লেভেল অনেক হাই হয়ে যাবে। ঠিক আছে, অতএব একই কোশ্চেন করো না, বারবার প্র্যাকটিস করো, কিছুদিন অন্তর অন্তর করো, দেখবে এ হয়ে যাবে, ভীতিটা কেটে যাবে। অনেক সময় স্টুডেন্টরা বলে যে স্যার আমি তো পড়ছি কিন্তু আমার নাম্বার বাড়ছে না। নাম্বার বাড়ছে না কারণ হচ্ছে তুমি পড়াটাকে মার্কসে কনভার্ট করতে পারছো না। পড়াকে মার্কসে কনভার্ট করতে গেলে চাই প্র্যাকটিস। আমি তোমাদেরকে সবাইকে বলবো যে অত্যধিক পরিমাণ প্র্যাকটিস করো। এখন এই যে 11টা, তোমরা যদি মনে করো যে 11-এ কোনো মার্কস তো যোগ হবে না, বোর্ডে কোনো চাপ নেই, তাহলে কিন্তু এই ধারণাটা ভুল। কারণ তোমাদের 11 আর 12 এর সিলেবাস নিয়ে ফার্দার তুমি কি করবে, সেই কম্পিটিটিভ এক্সামে মানে দুটো সিলেবাস নিয়েই পরীক্ষা হবে। অতএব এটাকে কমজোরি ভাবলে তোমরা কিন্তু বিপদে পড়বে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকছে, পরের সিরিজটা খুব শীঘ্রই আসবে, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এখন যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কেমন? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, চলো, থ্যাংক ইউ।